হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে এলাম আরও একবার খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি ডিসকাস করতে চলেছি সেটা নিয়ে অলরেডি তোমাদের মধ্যেই আমাকে ইনফর্ম করেছো যে এই টপিকের উপরে ভিডিও থাকা দরকার একটা, এবং সেটা হলো এমন কিছু প্রেপোজিশন যেগুলো খুবই ইউজফুল দৈনন্দিন জীবনে। অনেক সিচুয়েশন আমরা ইউজ করে থাকি, বিশেষত ইন, টু আর হচ্ছে অফ। এই ইন, টু আর অফ এদের যে ব্যবহার, কিভাবে আমরা দৈনন্দিন জীবনে অসংখ্য লাইন্স এগুলোর মাধ্যমে বলতে পারি এবং এটা ঠিক কেমনভাবে ব্যবহার হয় সেটাই বোঝানোর জন্য আমি এখানে এমন কিছু লাইন্স লিখেছি যে লাইন্সগুলোর মধ্যে দিয়ে আমরা এই প্রত্যেকটা প্রিপোজিশনের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যবহার যেগুলো সেগুলোকে ভালোভাবে ক্লিয়ারলি বুঝে নিতে পারবো। ওকে, তো সেই বিষয়টাই এবার দেখো আমরা এখানে ট্রান্সলেশন করব এবং তার মধ্যে দিয়ে শিখে নেব ইন, অফ আর টু এদের ব্যবহার। ওকে, তো এসব টপিকে চলে আসা যাক। এখানে দেখো প্রথম যে লাইনটা আছে সেটাই কি বলা হয়েছে। খুবই কমন কিছু লাইনস এখানে আমি লিখেছি যেগুলোর মাধ্যমে তোমরা অনেক সহজেই বিষয়টাকে বুঝতে পারবে, কিন্তু এখানে কিছু নির্দিষ্ট ফ্যাক্ট আছে যেগুলো তোমাদেরকে একটু বেশি ভালোভাবে মনে রাখতে হবে। সেগুলোই আমি পরপর ডিসকাস করব, শুধু ট্রান্সলেশন নয়, এই ফ্যাক্টগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। প্রথম যে লাইনটা, সে কলকাতায় বাস করে। সে কলকাতায় বাস করে, এই যে লাইনটা আমরা যদি ট্রান্সলেট করি কিভাবে করব? সে কলকাতায় বাস করে। প্রথমত টেন্সটাকে ভাবা যাক। এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে বলা হচ্ছে, কারণ বলা হচ্ছে বাস করে। আমরা জানি করি, করে, খাই, খায়, যাই, যায়, এমন কথা যখন হয় তখন সেটা মানে এরম ধরে নেওয়া হয় যে এরমই হয়, হয়ে থাকে এরকম একটা। তো তার মানে ওই সিম্পল প্রেজেন্টের ফরম্যাট চলে আসে। তার মানে সাবজেক্ট বসে, ভার্বের ফার্স্ট ফর্ম বসে, অবজেক্ট আসে, এরকমভাবে আমরা করে থাকি। সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম, অবজেক্ট, এই অর্ডারটা মেনটেন হয় এবং ভার্বের ফার্স্ট ফর্মের সাথে কখনো কখনো এস বাই এস যোগ হয়, সাবজেক্টের উপরে ডিপেন্ড করে সেটা। তো আমরা সেই থিওরি অনুযায়ী এটা করব। চলো ট্রান্সলেট করে ফেলি। প্রথমে আছে সে, তো সেই অর্থে হি বা সি যা হোক একটা লেখা যায়। আমরা হি দিলাম, হি। এবার কি, যেই সাবজেক্টটা বসিয়ে দিলাম শেষে আসবো, সেখানে আছে ভার্বটা, কি আছে? বাস করে। বাস করা মানে লিভ, সেটা লিখব। হি লিভ, তার সাথে জুড়ে দাও এস। যেহেতু হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য ভার্বের সাথে এস যোগ করতে হচ্ছে। এসও হতে পারে, ইএসও হতে পারে, ডিপেন্ড করে ভার্বটা কি আছে তার উপরে। এখানে লিভ, যার শেষে অলরেডি ই আছে তাই জন্য ইএস যোগ করার ব্যাপার আসছে না, এস যোগ করব, লিভস। হি লিভস। এবার কি, কোথায় বাস করে? এই জায়গাটা আমাদের বোঝার আছে। সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে কলকাতায় বাস করে। এখানে কলকাতা সেন্সে কি বলবো, কি মানে কিভাবে জিনিসটা বোঝাবো যে কলকাতায়, এই জায়গায় কিভাবে বোঝাবো? ইন ব্যবহার করে। হি লিভস ইন কলকাতা, ইন কলকাতা, হি লিভস ইন কলকাতা। এইবার এখানে যে ইনের ব্যবহারটা দেখলাম, কেন হলো ইন, কি রিজনের জন্য ইন হলো? এখানে যেটা মনে রাখতে হবে, যখন আমরা এমন কোনো জায়গার কথা বলবো যে জায়গাটা বেশ বড় একটা জায়গা, এরকম সেন্সে আমরা ইনের ব্যবহার করে থাকি। ওকে, যেখানে জায়গাটা খুব বড়। কলকাতা একটা মেগা সিটি, হিউজ বড় মানে সাইজ তার, তো সেই জন্য কলকাতার ক্ষেত্রে আমরা ইন বসালাম। এবার এখানে আরও কয়েকটা পয়েন্ট আমি একটু ক্লিয়ার করে দিই। দেখবে অনেক সিচুয়েশনে এরম হয় যেখানে হয়তো তুমি একটা আননোন প্লেসে গেছো বা কোনো একটা আননোন জায়গার কথা বলছো, কোনো গ্রাম এরম বলছো, নামটা তুমি বলছো না। এই যে জিনিসগুলো যেগুলো প্রধানত আননোন একটা পয়েন্ট হয়, সেই জন্য তার সেই আননোন প্লেসটাকে, তার যে এরিয়াটা কত বড় এসব আমরা জানি না, সেক্ষেত্রে ইন দিয়েও বলা হয়ে থাকে। যেমন ইন দ্য ভিলেজ, এরকম ধরনের। গ্রামটার নাম বলা নেই, তো একটা হয়তো গ্রাম যার সাইজ মোটামুটি ভালো রকমই, তো সেরকম সেন্সে ইন হয়। ওকে, এবার এখানে আরেকটা কথা বলে দিই যে এই ইনের যে ব্যবহারটা যখন করবে কোনো জায়গার ক্ষেত্রে যখন করবে, এটাও মনে রাখবে অনেক ক্ষেত্রে এরকম হয় জায়গাটা হয়তো খুব বড় নয়, কিন্তু তবুও তার পাশে আরও একটা জায়গার কথা লেখা আছে যে জায়গাটা হয়তো ওই জায়গার সাপেক্ষে ছোট। যদি এরকম হয় তাহলে যেটা তুলনামূলক বড় সেক্ষেত্রে ইন ব্যবহার করে, এবং যেটা তুলনামূলক ছোট সেক্ষেত্রে অ্যাট ব্যবহার করে এই বিষয়টাকে কিন্তু বোঝানো হয়ে থাকে। এরকম অনেক এক্সাম্পলসও হয়। তো সেই জন্য এটাকে মাথায় রাখবে, প্রধানত বড় জায়গা যখন বোঝায় সেক্ষেত্রে আমরা ইনের ব্যবহার করে থাকি। সেই বড় জায়গাটা যেরকম ধরনেরই হোক না কেন সেক্ষেত্রে ইন আসে। আর অচেনা অজানা জায়গার ক্ষেত্রে হলেও আমরা ইন ব্যবহার করে থাকি। হলো, পরের লাইনটা দেখো। তার জন্ম হয়েছিল 1989-তে।
আমি যে প্রথম লাইনটা বললাম ওটার মধ্যে দিয়ে ইনের ব্যবহার সংক্রান্ত একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্ট বোঝা যায়। যেহেতু বললাম বড় জায়গার আগে ইন বসে, তার মানে বড় বড় ব্যাপার যখন হয় সেক্ষেত্রে ইন আসে, এইটাকে মাথায় রেখে দেবে। বড় বড় যে জিনিসের ক্ষেত্রে বা সিচুয়েশনের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। তো সেই থিওরি অনুযায়ী পরের লাইনটা যেটা আছে সেটাকেও আমরা কিন্তু বুঝতে পারি। কেমন? যেহেতু বলা হচ্ছে তার জন্ম হয়েছিল 1989-তে, এখানে এই যে সালের কথাটা বলা হচ্ছে, সাল একটা বিশাল বড় ব্যাপার। ছোট তো নয়, কারণ মাস ছোট হতে পারে, দিন ছোট হতে পারে, বাট সালটা তো একেবারে বড় সড়ো ব্যাপার। তো সেই জন্য একটা নির্দিষ্ট সেন্সে যে এটা একটা বড় জিনিস এরম অর্থ থেকেও আমরা ধরতে পারি, তাহলেও বিষয়টা কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, সেক্ষেত্রেও আমরা ইনের ব্যবহার করব যখন সালের কথা থাকবে। এবার এখানে আরও একটা পয়েন্ট বলার আছে, যখন এরকম ধরনের সালের পরে এরকম তে জাতীয় সেন্স আসে সেক্ষেত্রেও আমরা ইন ব্যবহার করে থাকি। তে, এ বিভক্তি, এরম ধরনের সেন্সগুলোতে প্রধানত হয়। তো যাই হোক, প্রথমত এই জিনিসটাকে মনে রাখবে যে বড় জায়গার ক্ষেত্রে ইন আসে এবং সালের ক্ষেত্রে আমরা ইন বসাই। তো এবার এটা আমরা ট্রান্সলেট করি। তার জন্ম হয়েছিল 1989-তে। 1989-তে তার জন্ম হয়েছিল, সিম্পল পাস্ট টেন্স হয়েছে। তো এবার আমরা এই লাইনটা লিখব। কিভাবে লিখব? তার জন্ম হয়েছিল, তো তার সেন্সে এখানে সি দিলাম। তাহলে সি দেওয়ার পরে জন্ম হয়েছিল, যখনই জন্ম হওয়ার কথা বলা হয় নিজে নিজে তো জন্ম এভাবে হয় না, একটা প্রসিডিওর আছে। তো সেই সেন্সটাকে মাথায় রেখে জন্ম হয়েছিল এটা প্যাসিভ করে লিখতে হয়। তো সেই জন্য শি ওয়াজ বর্ন এরমভাবে বলতে হবে, শি ওয়াজ বর্ন, শি ওয়াজ বর্ন প্যাসিভ করে বলতে হবে, মায়ের দ্বারা, এরকম একটা অর্থে শি ওয়াজ বর্ন। ওকে, তার জন্ম হয়েছিল 1989-তে। শি ওয়াজ বর্ন ইন, সালের আগে 1989। ওকে, শি ওয়াজ বর্ন ইন 1989। এখানে যে ইনের ব্যবহারটা দেখলাম এটা ওই সাল বোঝানো হয়েছে, এই সালে হয়েছিল, সেই সালটার আগে আমরা ইন ব্যবহার করব। তাই জন্য যখন আমরা লাইন বানাবে কনফিউজ হবে না, নির্দ্বিধায় ইন বলো। পরের লাইনটা দেখো, আমি আমার রুমে বিশ্রাম নিতে রয়েছি। আমি আমার রুমে বিশ্রাম নিতে রয়েছি। আমি তাহলে কেন রয়েছি রুমে? বিশ্রাম নিতে রয়েছি। এই মুহূর্তে আমি যে আছি এটার কারণ হলো বিশ্রাম নেওয়া। ওকে, এইবার এই যে লাইনটা, এটার মধ্যে আমরা দু রকমের প্রিপোজিশনের ব্যবহার দেখতে পাবো। কিভাবে দেখো, লাইনটা ট্রান্সলেট করছি। এখানে রয়েছে বিশ্রাম নিতে রয়েছি, তো আমার রুমে রয়েছি মানে আমি এখন আছি, ওই মুহূর্তে আমি এক্সিস্ট করছি আমার রুমের মধ্যে। তো সেই সেন্স থেকে লাইনটা আমরা এরকমভাবে লিখব। আমি, তো প্রথমে লিখব আই, তারপরে আমি হই। আমি হই কোথায়? আমার রুমে। আমার রুমে মানে আমার রুমের মধ্যে, এরকম সেন্সে। এই যে রুমে লেখা রয়েছে মানে হচ্ছে এ বিভক্তি, রুম প্লাস এ হয়ে গেল রুমে, তাই তো? এরকম এ বিভক্তি যখন হয় সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করে থাকি। এছাড়াও কোনো কিছুর মধ্যে বোঝালে সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করে থাকি। তাহলে এখানে রুমে মানে আমি রুমের মধ্যে আছি, সেরম সেন্সে ইন লিখতে পারি, এবং এই রুমে এই বিভক্তির জন্য আমরা এ লিখতে পারি, ইন লিখতে পারি। ওকে, তো সেই সেন্সে আমি আমার রুমে, তার মানে আই অ্যাম ইন মাই রুম। ওকে, আই অ্যাম ইন মাই রুম, আমি আমার রুমে আছি। আই অ্যাম ইন মাই রুম বিশ্রাম নিতে। বিশ্রাম নিতে, এখানে দেখো এই যে কথাটা বলা হয়েছে বিশ্রাম নিতে, এই নেওয়া, এটাই দেখো শেষে আছে তে বিভক্তি, নিতে। এই যে তে বিভক্তি যখন এরকম ধরনের বিভক্তি আসে, তোমরা জানো আমি অলরেডি এর আগেও এই কনসেপ্টটা বলেছি, আমরা প্রেপোজিশন টু এর ব্যবহার করে থাকি। টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে, যেটা অ্যাকচুয়ালি হয়ে যায় ইনফিনিটিভ। ঠিক যেভাবে প্রেপোজিশন কাজ করার কথা সেরমভাবে এখানে কাজটা করে না, কিন্তু তবুও এই সেন্সে আমরা প্রেপোজিশন টু এর ব্যবহার করে থাকি। তো আই অ্যাম ইন মাই রুম টু, টু কি? বিশ্রাম নিতে, টু টেক রেস্ট, টু টেক রেস্ট হলো। এখানে টু এর ব্যবহারটা দেখলাম। আই অ্যাম ইন মাই রুম টু, আই অ্যাম ইন মাই রুম টু টেক রেস্ট। ওকে, তাহলে এখানে টু এবং তার সাথে সাথে V1 যেটা হলো ইনফিনিটিভ, করতে, খেতে, ঘুমাতে ইত্যাদি রকমের সেন্স যখন আসে এরকম ধরনের অর্থে আমরা এরকম
টু দিয়ে V1 লিখি। তবে এখানে আমি যেটা বললাম প্রেপোজিশনের রুল অনুযায়ী হলো না। কেন বললাম কথাটা? কারণ প্রেপোজিশন কথাটার অর্থটা কি? প্রেপোজিশন মানে হচ্ছে প্রি পজিশন, নাউন বা প্রোনাউনের আগে মানে প্রি পজিশন নেয়, তাই জন্য হয় প্রিপোজিশন কথাটা। এবার এখানে দেখো আমরা যদি টু এর পরে যেটাকে দেখতে পাচ্ছি সেটা তো একটা ভার্ব, এটাও কোনো নাউন নয়, তাহলে সেইভাবে কিন্তু নাউন বা প্রোনাউনের আগে এখানে টু আসলো না। তো সেই রুল অনুযায়ী প্রেপোজিশনের যে থিওরি সেরকমভাবে কিন্তু এটা কাজ করে না। এটা ইনফিনিটিভের ক্ষেত্রে হয়, এটা একটা ইউনিক প্রসেস বলতে পারো। প্রেপোজিশন অনেক রকম সেন্সে ব্যবহার হয়, সবসময় যে প্রেপোজিশনের মতন কাজ করে তা নয়। প্রেপোজিশন অনেক ক্ষেত্রে অ্যাডভার্বের মতনও কাজ করে। তো যাই হোক, অত কনফিউজিংভাবে ভাবতে হবে না, আমি সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করছি। এখানে যে দেখতে পাচ্ছি টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম মানে ইনফিনিটিভ হয়েছে যখন, এরকম তে জাতীয় বিভক্তি যখন আসবে তখন টু বসিয়ে লাইনটাকে তোমরা এরকমভাবে লিখতে পারো। ঠিক আছে, পরেরটা দেখো। সে আমার যত্ন নেয় আমার রাগ এড়িয়ে যেতে। সে আমার যত্ন নেয় আমার রাগ এড়িয়ে যেতে। এই লাইনটার ভিতরেও বিশেষ ধরনের প্রিপোজিশনের ব্যবহার দেখতে পাবো। কিভাবে? চলো লাইনটা ট্রান্সলেট করা যাক। প্রথমে বলা হচ্ছে সে আমার যত্ন নেয়, তো এটাও তো সিম্পল প্রেজেন্টেই বলা হয়েছে, নেয়, করে, যায়, মানে সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে। তো সেই মতন লিখবো সে আমার যত্ন নেয়। তো সে সেন্সে এখানে সি দিলাম, সে আমার যত্ন নেয়, এখানে যত্ন নেয় কথাটা লেখা আছে। কিভাবে লিখবো? এই যে যত্ন নেওয়া, এক্ষেত্রে আমরা বলতে পারি টেক। তো টেকের সঙ্গে এস যুক্ত হবে, সি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সি টেক্স কেয়ার, সি টেক্স কেয়ার আমার অফ মি, অফ মি, সি টেক্স কেয়ার অফ মি বললাম। তারপরে রাগ এড়িয়ে যেতে, আমার রাগ এড়িয়ে যেতে কেন নেয়? কারণ আমার রাগটা এড়িয়ে যেতে, সেই জন্য সে নেয়। এখানে দেখো যেতে আগের মতনই রয়েছে, নিতে তে বিভক্তি, তো সেরকম সেন্সে এড়িয়ে যেতে অর্থে আমরা ইনফিনিটিভ করে করব টু অ্যাভয়েড। ওকে, টু অ্যাভয়েড, টু অ্যাভয়েড কি? আমার রাগ, তার মানে মাই অ্যাঙ্গার। ওকে, টু অ্যাভয়েড মাই অ্যাঙ্গার হলো শি টেক্স কেয়ার অফ মি টু অ্যাভয়েড মাই অ্যাঙ্গার। তো এখানে অফের ব্যবহারটা লক্ষ্য করো, আর লক্ষ্য করো এই টু এর ব্যবহারটা। টু এখানে তো অবশ্যই ইনফিনিটিভ সেন্সে আসলো, যেরকমটা আগে হয়েছে টু টেক রেস্ট, তো টু টেক ছিল ইনফিনিটিভ, এখানে টু অ্যাভয়েড এটা হলো ইনফিনিটিভ। আর আরেকটা বিষয় হলো এখানে যে টেক্স কেয়ার অফ, এই টেক্স কেয়ার অফ এটা হলো একটা ফ্রেজাল ভার্ব, টেক কেয়ার অফ অ্যাকচুয়ালি। এই টেক কেয়ার অফ আমরা ওই যত্ন নেওয়া অর্থে ফ্রেজাল ভার্বে ব্যবহার করি, যেখানে আমরা দেখতে পাই একটা মেইন ভার্বের পাশাপাশি একটা তোমার প্রেপোজিশনও যুক্ত হয়ে যায়। এরকম বহু এক্সাম্পল আছে। তো এখানে এটাই আমার বলার, অনেক এমন এক্সাম্পল দেখতে পাবে যেখানে মানে প্রেপোজিশনের ব্যবহারটা ফ্রেজাল ভার্বের সাথে আর কি যুক্ত হয়ে ব্যবহার হচ্ছে। তো এরকম সেন্সে অনেক এরকম আছে যেখানে অফ এর ব্যবহার হয়, টু এর ব্যবহার হয়, ইন এর ব্যবহার হয়। তো সেই জন্য ফ্রেজাল ভার্বসগুলোকেও তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে এই রিলেটেড ম্যাটারগুলো তোমরা অনেক ক্ষেত্রেই সলভ করতে পারবে। ঠিক আছে, যেরকমটা এখানে হয়েছে শি টেক্স কেয়ার অফ, এটা একটা মানে ফ্রেজ লাইক বলতে পারো, তাই জন্যই ফ্রেজাল ভার্ব। টেক্স কেয়ার অফ, অফ সবসময় ওর সাথে থাকবে, তো এরকম অর্থে আমরা ব্যবহার করে থাকি। আর একটা পয়েন্ট এখানে বলে দিই অবশ্য, এই যে অফ মি মানে এখানে আমার, মানে এরকম যেন বলতে পারো এর জাতীয় সেন্স আসছে, এর। তো অফটা প্রধানত এর জাতীয় অর্থ বোঝালে সেক্ষেত্রে অফ আসে। আর টু এর ক্ষেত্রে তো বললাম ইনফিনিটিভ সেন্স আসছে এখানেও, আগে যেরকম এসেছে করতে, খেতে, ঘুমাতে, এরকম সেন্সে এখানে যেতে, এড়িয়ে যেতে, এরকম একটা ব্যাপার আছে, তাই জন্য টু তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসেছে। এরকমভাবে আমরা প্রেপোজিশনের ব্যবহার দেখছি। পরের লাইনটা দেখো কি বলছে, সকালে, বিকেলে এবং সন্ধ্যায় তুমি মুক্ত। সকালে, বিকেলে এবং সন্ধ্যায় তুমি মুক্ত। এই লাইনটার মধ্যে আমরা বিভিন্ন সময়কাল দেখতে পাচ্ছি। কেমন সময়কাল? সকালে একটা লেখা আছে একটা সময়, বিকেলে একটা সময় এবং সন্ধ্যায় একটা সময় আছে। তো এই যে কথাগুলো যখন লিখব, দেখো প্রত্যেকটার ক্ষেত্রে এ বিভক্তি আছে, সকালে, বিকেলে, সন্ধ্যায়, অবশ্য সন্ধ্যাতে এরকম ভাবতে পারতাম, সন্ধ্যায় লিখেছি আমি, যাই হোক। তো এরকম একটা এ বিভক্তির ব্যবহার লক্ষ্য করছি। আর এ বিভক্তির ক্ষেত্রে আগে কি বললাম, যে এরকম ধরনের যখন সেন্স আসে সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করে থাকি। তো সেই থিওরিটাও মাথায় রাখতে পারো। প্লাস এই যে সময়কালগুলোর কথা বলা হয়েছে, এই সময়কালগুলোতে আমরা প্রধানত
ইন এর ব্যবহার করে লাইনটাকে বলে থাকি। তো সেই মতন যদি লিখি লাইনটা তাহলে কেমন হবে, সকালে বিকেলে এবং সন্ধ্যায় তুমি মুক্ত। তো ট্রান্সলেট করা যাক, সকালে মানে হচ্ছে ইন দ্য মর্নিং, কমা ইন দ্য মর্নিং সকালে, বিকেলে তার মানে হচ্ছে আফটারনুন অ্যান্ড ইভিনিং কি না তুমি মুক্ত, ইউ আর ফ্রি, তুমি হও মুক্ত, ইউ আর ফ্রি হলো। ইন দ্য মর্নিং আফটারনুন অ্যান্ড ইভিনিং ইউ আর ফ্রি, এরকমভাবে বলা হয়েছে। এখানে যেটা দেখার বিষয় সেটা হলো এই যে সময়কালগুলো ব্যবহার হচ্ছে মর্নিং, আফটারনুন, ইভিনিং, এগুলোর ক্ষেত্রে আমরা ইন এর ব্যবহার করে থাকি। ওকে, ইন এর ব্যবহার এগুলোর ক্ষেত্রে হয়, আর বাকিগুলোর ক্ষেত্রে আমরা প্রধানত অ্যাট এর ব্যবহার করেই লাইনটাকে বলি। যেমন ডনের ক্ষেত্রে ভোর যেটা অ্যাট ডন, তারপরে যখন দুপুরের আসে তখন নুনের ক্ষেত্রে অ্যাট নুন, তারপরে ডাস্কের ক্ষেত্রেও তাই, বা সন্ধ্যার আগের যে মুহূর্তটা, গোধূলি যে সময়টা, তো অ্যাট ডাস্ক বা অ্যাট টুয়াইলাইট, টুয়াইলাইটও বলা হয় এই সময়কালটাকে, তো সেটার ক্ষেত্রেও হয়। এছাড়া নাইটের ক্ষেত্রে অ্যাট নাইট হয়। এরকমভাবে আমরা প্রধানত এটা বলে থাকি, ঠিক আছে? তো এরকমভাবে তোমরা এটাও মনে রাখবে, এই টাইপের যখন সময় বলবে সকাল, বিকেল, সন্ধ্যা, নির্দ্বিধায় ইন ব্যবহার করো। ওকে, পরেরটা দেখো, সব বইয়ের মধ্যে আমি এটা নির্বাচন করলাম। ওকে, সব বইয়ের মধ্যে আমি এটা নির্বাচন করলাম। এই যে কথাটা বলা হচ্ছে, এই লাইনটা অ্যাকচুয়ালি কোন টেন্সে আছে দেখো, বলা হয়েছে নির্বাচন করলাম, করলাম, খেলাম, গেলাম, এরকম সেন্স মানে সিম্পল পাস্ট টেন্স। ওকে, একদম সিম্পল ব্যাপার, আমরা সেইভাবে করব। তার মানে সাবজেক্ট বসাবো, ভার্বের সেকেন্ড ফর্ম বসাবো আর অবজেক্ট বসাবো, এই অর্ডার অনুযায়ী করব। তো এই লাইনটার মধ্যে অবজেক্ট, হ্যাঁ অবজেক্ট আছে। আচ্ছা, সব বইয়ের মধ্যে এই কথাটা বলা হয়েছে প্রথমে। এই যে সব বইয়ের মধ্যে, এই যে এর জাতীয় কথা আসছে, বই এর, তো আমি কি বললাম, এর সেন্স যেই থাকবে সেক্ষেত্রে আমরা এর অর্থে অফ এর ব্যবহার করে থাকি। ওকে, তো এখানে আমরা অফ এর ব্যবহার করব। প্লাস এই যে মধ্যে জাতীয় সেন্স আসছে, যদিও আমরা জানি কোনো কিছুর মধ্যে থাকা মানে অ্যাকচুয়ালি সেটা ইন হয়, বাট এটা কিন্তু সেরকম নয়, কোনো কিছুর মধ্যে থাকছে না, মানে অনেকগুলো আছে তার মধ্যে থেকে কয়েকটা চুজ করছে, এরকম অর্থে মধ্যে। আমরা বাংলায় একটা শব্দ তো ভিন্ন ভিন্ন সেন্সে ব্যবহার করে থাকি, সেরকমই অর্থে এটা বুঝতে হবে। মধ্যে মানে কোনো কিছুর মধ্যে নয়, এখানে অনেকগুলো বইয়ের মধ্যে থেকে আমি বাছাই করছি, তো সেরকম সেন্সে বলা হচ্ছে। তো এখানে সব বইয়ের মধ্যে বলা হয়েছে, তো একটা তো প্রথম কথা এর জাতীয় সেন্স আসছে, আর একটা হচ্ছে এই মধ্যে জাতীয় কিছুর, অনেকগুলোর মধ্যে থেকে একটা কিছু একটা চুজ করছে, এরকম অর্থেও আমরা অফ এর ব্যবহার করে থাকি। তো এবার সব বইয়ের মধ্যে আমরা কিভাবে বলবো, সেক্ষেত্রে বলবো এরকমভাবে, অফ অল, সব তাই অফ অল কি না বই, দ্য বুকস, অফ অল দ্য বুকস, সব বইয়ের মধ্যে থেকে কি আমি এটা নির্বাচন করলাম, আমি নির্বাচন করলাম, তার মানে হচ্ছে সিলেক্ট করলাম। সিলেক্টের সেকেন্ড ফর্ম দাও, সিলেক্টেড, আই সিলেক্টেড এটা, ইট হলো, অফ অল দ্য বুকস আই সিলেক্টেড ইট। তাহলে এখানে অফের ব্যবহারটা লক্ষণীয়, যেটা আসলো এই এর সেন্সটা বোঝানোর জন্য, বইয়ের এরকম অর্থে। ওকে, বইয়ের মধ্যে এই অর্থে। ওকে, পরের লাইনটা দেখো, আমি সিটির দিকে যেতে থাকবো, আমি সিটির দিকে যেতে থাকবো, যেতে থাকবো তার মানে কি বলা হচ্ছে, যে এটা ফিউচারে আমি করতে থাকবো, তার মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এটার ব্যবহার হয়েছে। এবার এই যে লাইনটা, এটা আমরা যদি ট্রান্সলেট করি তখন এখানে কোন ধরনের প্রিপোজিশনের ব্যবহার দেখব, এক্ষেত্রে দেখো একটা বিশেষ শব্দের ব্যবহার আমরা এখানে লক্ষ্য করছি। সেটা কোনটা, সেটা হচ্ছে এই যে লেখা আছে দেখো, দিকে, সিটির দিকে, কোন দিকে যাচ্ছি না সিটির দিকে যাচ্ছি, এরকম একটা সেন্সে যখন এরম অর্থ হয়, কোনো কিছু দিকে যাওয়া বোঝায়, এরম সেন্সে আমরা টু এর ব্যবহার করে থাকি। ওকে, টু। তো লাইনটা আমরা সেরকমভাবে লিখব, আমি সিটির দিকে যেতে থাকবো। তো আই যেতে থাকবো, তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে, তাহলে আই উইল বি গোয়িং, আই উইল বি গোয়িং, I will be going কোথায় না সিটির দিকে, to the city, to the
সিটি। ওকে, এখানে টু এর যে ব্যবহারটা দেখলাম, তাহলে এটা দিকে অর্থে ব্যবহার হলো। তাই মনে রাখবে যখন এরকম কোনো কিছু দিকে বোঝাবে সেই ক্ষেত্রে টু তুমি ইউজ করতে পারো। আরেকটা কথা বলে দিই, এরকম ধরনের সেন্সগুলোর ক্ষেত্রে যেখানে এরকম দিকে জাতীয় অর্থ বোঝানো হয় সেক্ষেত্রে টু ছাড়াও টুয়ার্ডস বা টুয়ার্ড এর ব্যবহারও করা হয়ে থাকে। ওকে, পরের লাইনটা দেখো, এটা পেতে হলে তোমায় অবশ্যই পড়তে হবে। এটা পেতে হলে তোমায় অবশ্যই পড়তে হবে। এই যে কথাটা বলা হচ্ছে এটার মধ্যে দেখো যে সেন্সটা, আমরা এটা কোন ধরনের টেন্সে দেখতে পাচ্ছি, তোমায় অবশ্যই পড়তে হবে। আর আমি তোমাদের আগেও বলেছি যখন এরকম কথা হয় অবশ্যই এটা করতে হবে, তার মানে মাস্টের ব্যবহার করা হয়। ওকে, তো সেইভাবে মডাল অক্সিলারি মাস্ট ব্যবহার করে করব। তো লাইনটা লেখা যাক, এটা পেতে হলে এরকম সেন্সে। তো এক্ষেত্রে এই যে এটা পেতে হলে এই সেন্সটা বোঝানোর জন্য আমরা একটা ফ্রেজ ব্যবহার করে করতে পারি। সেটা কীরকম? এরকমভাবে, এটা পেতে হলে, তো ইন অর্ডার টু, ইন অর্ডার টু একটা ফ্রেজ। ইন অর্ডার টু কি না, এটা পেতে হলে পাওয়া, ইন অর্ডার টু গেট, গেট কি না এটা, ইন অর্ডার টু গেট ইট, ইন অর্ডার টু গেট ইট তোমায় অবশ্যই পড়তে হবে। তোমায়, ইউ, অবশ্যই মাস্ট, পড়তে হবে তো স্টাডি, ইউ মাস্ট স্টাডি, ইন অর্ডার টু গেট ইট ইউ মাস্ট স্টাডি। ওকে, এইবার এই যে লাইনটা লিখলাম এখানে দেখো এই যে ফ্রেজটা ইন অর্ডার টু, একদিকে আছে টু আর একদিকে আছে ইন, দুটোই তো প্রেপোজিশন, দুটোরই ব্যবহার হয়েছে এবং সেটা যেভাবে ব্যবহার হলো, যদিও প্রেপোজিশন এক্স্যাক্টলি যে প্রসেসে ব্যবহার হয় সেই থিওরি অনুযায়ী হলো না, তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে পুরোপুরি প্রেপোজিশন এটাকে আমরা বলতেও পারি না, কিন্তু প্রেপোজিশন তো আলটিমেটলি তো জিনিসটা প্রেপোজিশন, ইনও একটা প্রেপোজিশন, টুও একটা প্রেপোজিশন, ব্যবহার হচ্ছে হয়তো অন্যরকম অর্থে, কিন্তু এটাও সেই জন্য খেয়াল রাখতে হবে কিছু কিছু নির্দিষ্ট, যেরকম ফ্রেজাল ভার্ব বললাম সেরকম কিছু কিছু নির্দিষ্ট ফ্রেজ আছে যে ক্ষেত্রে আমরা এরকম ধরনের সেন্স দেখতে পাই। ইন অর্ডার টু, ইন অ্যাকর্ডেন্স উইথ, তারপরে ইন স্পাইট অফ এরকম ধরনের, হ্যাঁ, ডেসপাইট অফ, এরকম কত আছে। তো এরকম ধরনেরও কিছু কিছু মানে ফ্রেজ তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, যার মাধ্যমে বুঝতে পারবে সঠিক এই ইন, টু, অফ ইত্যাদি সমস্ত যত আছে, এরকম আরও অনেক আছে, এদের যে ব্যবহারগুলো সেটাকেও খেয়াল রাখতে হবে। তো এরকম ধরনের কিছু মানে ডিফারেন্ট ওয়েতেও এদের কিন্তু ব্যবহার হয়, যদিও এক্স্যাক্ট প্রিপোজিশনের রুল ফলো করে না, কিন্তু তাও এদের ব্যবহার দেখতে পাই, তাই আমি মেনশন করে দিলাম। ওকে, পরেরটা দেখো, আমার মনে আমি এটা জানি, আমার মনে আমি এটা জানি। এই যে কথাটা এখানেও দেখো লেখা আছে মনে, মানে হচ্ছে একটা ওই এ বিভক্তি আছে, মন প্লাস এ, মনে এ বিভক্তি মানে হলো ইন। তো সেই মতন ট্রান্সলেট করলে আমার মনে কি বলবো, ইন, আমার মাই, মনে মাইন্ড, ইন মাই মাইন্ড কি, আমি এটা জানি। সিম্পল প্রেজেন্ট টেন্স, আই নো, এটা ইট হয়, আই নো ইট, ঠিক আছে, ইন মাই মাইন্ড আই নো ইট বা আই নো দিস, এরকমও বলতে পারো। তারপরে বিশ্বাস করাটা আমার পছন্দ, বিশ্বাস করাটা আমার পছন্দ। এই যে কথাটা বলা হচ্ছে শেষের দিকে, বিশ্বাস করাটা, এই যে লাস্ট লাইনটাতে প্রথমে লেখা আছে বিশ্বাস করাটা, এই যে সেন্সটা এটা আমরা ইনফিনিটিভ সেন্সে লিখতে পারি। তোমরা জানো আমি একটু আগেই বললাম ইনফিনিটিভ মানে তে বিভক্তি বোঝায়, কিন্তু সব জায়গায় যে তে বিভক্তিতেই ব্যাপারটা হয় না সেটাই বোঝানোর জন্য আমি এই লাইনটা লিখেছি। এরকমও সেন্স হয়ে থাকে যেখানে আমরা এরকম প্রথম দিকেই ইনফিনিটিভ বসিয়ে লাইনটাকে লিখতে পারি। তাহলে কেমন হয় দেখো, বিশ্বাস করাটা আমার পছন্দ মানে বিশ্বাস করাটা হয় আমার পছন্দ, এরকম ব্যাপার। তো বিশ্বাস করাটা সেন্সে টু বিলিভ, টু বিলিভ হয় ইজ, টু বিলিভ ইজ, আমার পছন্দ মাই চয়েস, মাই চয়েস, টু বিলিভ ইজ মাই চয়েস। তো এই যে টু বিলিভ এটা সেন্টেন্সের মধ্যে এমনভাবে ব্যবহার হচ্ছে যেন একটা নাউনের মতন। তো ইনফিনিটিভ সেন্সটা প্রধানত এমন ধরনের অর্থে ইউজুয়ালি ব্যবহার হয়। তো যাই হোক, এখানে তোমরা দেখতে পেলে যে বিভিন্ন রকম উপায়ে আমরা এই ইন, তারপরে অফ এবং টু এদের ব্যবহারগুলো করে থাকি। এই ওভারঅল ম্যাটারটা একটা স্ক্রিনশট নিয়ে নাও।
তো এখানে আমি আজকে যে সমস্ত কথাগুলো বললাম এই প্রিপোজিশন রিলেটেড, মনে রাখবে এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টস। এর বাইরেও কিন্তু অনেক পয়েন্টস আছে, অনেক সিচুয়েশানে আমরা এদের ব্যবহার দেখে থাকি। তো তোমরা অবশ্যই এই জিনিসগুলোকে নিয়ে চর্চা করতে থাকো। এর উপরে আমি একটা ভিডিও এর আগেও করেছিলাম, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, তোমরাও সেখান থেকে ওটা চেক করে নিও, তোমাদের এটা হেল্প করতে পারে। আর যদি কোথাও কনফিউশন ফিল করো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।